দেখুন, কংগ্রেসের সঙ্গে তৃণমূল জুড়বে কিনা সেই প্রশ্নের উত্তর একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আর সোনিয়া গান্ধী দিতে পারবেন। আমি সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না, কিন্তু একটা যে এই ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে সে বিষয়ে তো অস্বীকার করে কোনো লাভ নেই। এনসিপি নেত্রী শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে নিজেই বলেছে যে একটা বৃহত্তর কংগ্রেস পরিবার তৈরি করবার চেষ্টা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতিতে যে তিনটি প্রধান ইন্ডিয়া জোটের দল আছে, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, মহারাষ্ট্রে এনসিপি বা ন্যাশনালিস্ট কংগ্রেস এবং অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেস মানে জগন রেড্ডির দল, এই তিনটি দলকে জুড়ে কংগ্রেস একটা বৃহত্তর পরিবারে যাওয়ার চেষ্টা করছে। দেখুন, তার একটা সময়ের নিরিখে গুরুত্ব আছে। বিজেপি যেভাবে বিভিন্ন দলকে ভাঙছে, পশ্চিমবঙ্গে আমরা দেখেছি বিজেপি কিভাবে তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক দলে ফাটল ধরাতে পেরেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি ততটা বিখ্যাত কোনো নেতাও নন, মানে তিনি বলতে গেলে তৃণমূলে একজন নবাগত, তাকে দিয়ে 58 জন বিধায়কের সমর্থন বিজেপি জোগাড় করে ফেলতে পেরেছে। যদিও ঋতব্রত দাবি অনুযায়ী সংখ্যাটা 64। আমরা দেখেছি লোকসভায় কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায়ের নেতৃত্বে কিভাবে তৃণমূল সাংসদদের একটা বড় অংশ এনডিএতে শরিক হয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখুন, তৃণমূলের জন্য যেটা এই মুহূর্তে চ্যালেঞ্জ, তৃণমূলের জন্য প্রথমত প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দলের নাম, প্রতীক এবং তহবিল, এই তিনটের উপর দখল রাখা। কেন আমি বলছি নাম, প্রতীক এবং তহবিল মানে ব্যাংকের ফান্ড, তার উপর দখল রাখা? তার কারণ হচ্ছে নির্বাচন কমিশন এই বিষয়ে যদি এটা এটা বলে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ বা 2/3 তৃণমূলের জনপ্রতিনিধিদের সমর্থন এই নতুন ফ্র্যাকশনের দিকে, তাদেরকে প্রতীক দিয়ে দেওয়া হবে, তাহলে কিন্তু তৃণমূলের জন্য সংকট বাড়তে পারে। আমাদের মনে রাখতে হবে, মহারাষ্ট্রে যখন শিবসেনা ভেঙেছিল, যে বিখ্যাত মামলা হয়েছিল, সেই মামলায় তদানীন্তন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় কে আসল শিবসেনা সেটা বিবেচনা করার বা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের উপর ছেড়ে দিয়েছিল। এবং নির্বাচন কমিশন, যেহেতু সবাই ভারতবর্ষে অভিযোগ করে যে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনের চলে, সেই নির্বাচন কমিশন কিন্তু শিবসেনার যে শিন্ডে গোষ্ঠী, একনাথ শিন্ডে গোষ্ঠী, তাদেরই প্রতীক ইত্যাদি সবকিছু দিয়ে দিয়েছিল। উদ্ধব ঠাকরের কাছে শিবসেনার বহু পরিচিত প্রতীক ছিল না। এনসিপি যখন ভাঙে, অর্থাৎ শরদ পাওয়ারের দল ভেঙে যখন তার ভাইপো অজিত পাওয়ার নতুন দল তৈরি করেন, তখনও যখন এই বিবাদটা সুপ্রিম কোর্টে পৌঁছয়, তখনও কিন্তু নির্বাচন কমিশন অজিত পাওয়ারের পক্ষে রায় দিয়েছিল। ফলে যেহেতু তৃণমূলের গরিষ্ঠ সংখ্যক বিধায়ক, গরিষ্ঠ সামনে 80-র মধ্যে 64 জন হলে গরিষ্ঠই হয়, এবং সাংসদদের বড় অংশ বিদ্রোহী হয়েছে, তারা যদি আবার রিপিট করছি প্রতীক, নাম এবং তহবিলের উপর ক্লেম করেন, তাহলে কিন্তু তৃণমূলের জন্য মুশকিল হয়ে যাবে। দেখুন, এগুলো হচ্ছে বিপদ। তৃণমূল কংগ্রেসে গেলে কি সুবিধা? তৃণমূল কংগ্রেসে গেলে প্রথমত সুবিধে, তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে একটা আত্মিক বন্ধন আছে। অর্থাৎ কংগ্রেস ভেঙেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরি করেছিলেন, এবং কংগ্রেসের যে ভোট ব্যাংক, তার সঙ্গে তৃণমূলের একটা যোগাযোগ আছে। অর্থাৎ কংগ্রেসেরও ভোট ব্যাংক হচ্ছে মূলত সংখ্যালঘু, দলিত, প্রান্তিক এবং শহুরে ভদ্রলোকদের একটা অংশ। মমতা বন্দ্যোপাধ্যায়েরও তাই। ফলে কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় গেলে কোনো আইডিওলজিক্যাল কনফ্লিক্ট বা বড় ধরনের সংঘাত হওয়ার চান্স কম। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা আমরা সংবাদ মাধ্যমে বা বিভিন্ন দিল্লির পোর্টালে দেখেছি, কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুবই ভালো একটা প্রস্তাব দেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন ভাবে জয়েন করলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট তাকে করা হবে, এবং সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করা হবে। আমরা শুনেছি যে ঠারে ঠোরে সোনিয়া গান্ধী এরকমও ইঙ্গিত দিয়েছে, মল্লিকার্জুন খার্গের টার্ম শেষ হলে পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে ভাবা হতে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কংগ্রেসের অফার খুবই ভালো। যদি তার নিজের দলের নাম, প্রতীক এবং তহবিল সংকটের মুখে পড়ে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কংগ্রেসের অফার খুবই ভালো। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলের ভাঙনকে, লোকসভার যে ভাঙন,
সেটাকে আটকাতে পারবেন, কারণ সেক্ষেত্রে সংযুক্তিকরণ হয়ে গেলে কংগ্রেসের 99 এবং তৃণমূলের 28, অর্থাৎ 127 জনের যে সংসদীয় দল, সেটা ভাঙবার জন্য কাকলি ঘোষ দস্তিদারের দিকে যে 17 বা 18 জনের সমর্থন আছে সেটা যথেষ্ট হবে না, ওটা অনেক বাড়াতে হবে, 84 জনের সমর্থন হবে, ফলে সেটা তখন সম্ভবই হবে না। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন কিনা, সোনিয়া গান্ধীর সঙ্গে যার যা ব্যক্তিগত সম্পর্ক সে বিষয়ে তিনি নেবেন কিনা এটা আমি জানি না। দেখুন, সব দলে দুটো সম্পদ থাকে, একটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন একটা নিজস্ব দল চালিয়েছেন, এখন তিনি কংগ্রেসের দলে চলে যাবেন, ফলে তার দলের যারা বিভিন্ন পদে রয়েছেন, যিনি ধরুন রাজ্যসভার নেতা, যিনি ধরুন অমুক সংগঠনের নেতা, তারা একটা সংকটে ভুগতে পারেন যে বড় দলে গেলে আমাদের কি হবে। যদিও তারও সমাধান শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া গান্ধীর আলোচনায় হয়েছিল যে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেতা করতে চেয়েছিলেন সেই শোভনদেব চট্টোপাধ্যায়কে করা হবে, এবং যদি কংগ্রেস এবং তৃণমূলের সংসদীয় দল মিলে যায় সেখানে মহুয়া মৈত্র কংগ্রেসের ওই সংসদীয় দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারে। ফলে কংগ্রেস কিন্তু নিজেদের দরজাটাকে যথেষ্ট খোলা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা প্রস্তাব সাজিয়েছে বলে মনে করা হচ্ছে। এবং দেখুন, যদি কংগ্রেসের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযুক্তিকরণটা ঘটে, তাহলে কিন্তু পরবর্তী ধাপে শরদ পাওয়ারের দলের সঙ্গে কংগ্রেসের সংযুক্তিকরণ ঘটবে, তারপরে ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে সংযুক্তিকরণ ঘটবে। সেক্ষেত্রে কিন্তু এই লোকসভাতেই কংগ্রেসের আসন সংখ্যা, মানে এই তিনটে দল জুড়ে গিয়ে যে বৃহত্তর কংগ্রেস পরিবার তৈরি হবে, তার আসন সংখ্যা কিন্তু 149 হয়ে যাবে, বিরাট আসন সংখ্যা। এবং সেটা বিজেপির জন্য যথেষ্ট চিন্তা। বিজেপি যে এটা নিয়ে চিন্তায় তার প্রমাণ মাথায় রাখবেন, ইন্ডিয়া জোটের যেদিনকে বৈঠক হচ্ছিল দিল্লিতে, যে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছিলেন, সোনিয়া গান্ধী ছিলেন, রাহুল গান্ধী ছিলেন, এবং যে বৈঠকে আমরা সোনিয়া গান্ধীর ঠিক পাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে বসতে দেখেছিলাম, সেই বৈঠক শুরু হওয়ার আগে দিল্লিতে যেখানে বৈঠক হচ্ছিল তার চারপাশে মমতা বন্দ্যোপাধ্যায় কবে রাহুল গান্ধী সম্পর্কে কি কি কটু মন্তব্য করেছিলেন তা দিয়ে বিরাট বিরাট হোর্ডিং লাগানো হয়েছিল। যদিও পরে সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি প্রতাপ চিবের ছেলেরা এই সমস্ত হোর্ডিং সরিয়ে ফেলে। অর্থাৎ রাহুল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যেন সুসম্পর্ক না হয়, চিট ধরে থাকে, সেই জন্য কেউ এই হোর্ডিং লাগিয়েছিল বলে মনে করা হচ্ছে। সভাপতি কেউ বলতে এখানে ধরে নিতে হবে বিজেপি বকলমে হোর্ডিং লাগিয়েছিল। ফলে বিজেপি কখনোই চাইবে না যে তৃণমূল এবং কংগ্রেসের সংযুক্তিকরণ হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কি চান আমরা জানি না। তার দলের নিচুতলার কর্মীদের সঙ্গে আমি যতটুকু কথাবার্তা বলেছি, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেসের একসঙ্গে হাঁটায় খুব আগ্রহী। তারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস একসঙ্গে হয়ে গেলে সংখ্যালঘু ভোট একজোট থাকবে, মহিলা ভোট আরো সংহত হবে, দলিত ভোট এই জোটের দিকে বা কংগ্রেসের দিকে চলে আসবে। ফলে স্বভাবতই তৃণমূল স্তরের মানে কর্মীরা তারা খুব উজ্জীবিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের পদ নেন, এবং তারা মনে করছেন এটাকে একটা মাস্টার স্ট্রোক হিসেবে। দেখুন, শুভেন্দু অধিকারী যিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বিভিন্ন সময় বলেছেন যে ক্ষমতায় আসার পর মানে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল উঠে যাবে। দেখুন, প্রায় তৃণমূলের নাম, প্রতীক এবং তহবিল সংকটেই রয়েছে। ফলে তৃণমূল যে রাজনৈতিক অস্তিত্ব সেটাকে টিকিয়ে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কোনো বৈপ্লবিক সিদ্ধান্ত নিতেই হবে। দেখুন, ঋতব্রত বা কাকলি দস্তিদাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জনপ্রতিনিধি নিয়ে গেছে। ঋতব্রতর দাবি অনুযায়ী 64 জন এমএলএ আছেন। কাকলি ঘোষ দস্তিদারের দাবি অনুযায়ী তার সঙ্গে প্রায় 19 জন সাংসদ রয়েছে। কিন্তু যেটা তারা নিতে পারেনি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা 40.57%। আমাদের মনে রাখতে হবে এই 2026-এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচনের ফলাফলকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করেন না, সেই নির্বাচনও তৃণমূল প্রায় 40.57% ভোট পেয়েছে। কংগ্রেসের কাছে ছিল 3% ভোট। ফলে দুজনে মিলে গেলে প্রায় 44% ভোট, অর্থাৎ বিজেপির 45%কে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট উপযোগী একটা ভোট ব্যাংক। মাথায় রাখবেন, ইন্ডিয়া জোটের বৈঠকে আমরা বামেদেরও দেখেছি। সিপিএম এখন অব্দি আপত্তি করলো, সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য একেবারে রাহুল গান্ধীর পাশেই বসেছিলেন। অর্থাৎ যদি বাম এবং অতিবামেদের ভোট কিছুটা এই জোটের কাছে আসে বা নতুন চেহারার কংগ্রেসের কাছে আসে, তার সাথে যদি সিপিআইএমএল এর ভোট জোড়ে, তাহলে কিন্তু সেটা 46-47% পেরিয়ে যেতে পারে, এবং সেটা বিজেপির জন্য যথেষ্ট বড় চ্যালেঞ্জ। দেখুন কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোনিয়া গান্ধীর আলিঙ্গন বা সোনিয়া গান্ধীর উষ্ণ অভ্যর্থনার বিনিময়ে তিনি কি সিদ্ধান্ত নেবেন আমরা জানি না। তার দলের নিচের তলায় অবশ্যই যেমন কর্মীরা চান যে তিনি কংগ্রেসের সঙ্গে মিলে যান, তেমনি মাঝারি মাপের নেতারা যারা হয়তো কেউ কোনো শাখা সংগঠনের প্রধান, তাদের অবশ্যই চিন্তা থাকবে যে নতুন দল মানে নতুন আইডেন্টিটি তৈরি হলে তারা কতটা জায়গা পাবে, সেটা একটা চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু উপদেষ্টা প্রশ্ন করতে পারেন যে তিনি 28 বছর আগে যে দল করেছিলেন সেটাকে বিলীন করে দিয়ে নতুন ভাবে কংগ্রেসে ফিরে যাওয়ার কারণ কি। মমতা বন্দ্যোপাধ্যায় যতটা আঞ্চলিক স্বার্থের কথা বলতে পারতেন, কংগ্রেসে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কি সে আঞ্চলিক স্বার্থের কথা বলতে পারবে? এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানি না। কিন্তু বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তৃণমূলের সংকট, ভারতীয় রাজনীতির সংকট, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কোনো ডিসিশন নিতেই হবে। কি ডিসিশন নেবেন উনিই জানেন, আমাদের অপেক্ষায় থাকতে হবে। কিন্তু যেভাবে রোজ তৃণমূলে ভাঙন ধরছে, কোনো না কোনো রাজ্যসভা সদস্য পদ ছাড়ছেন, প্রথমে সুখেন্দু শেখর রায়, তারপর সুস্মিতা দেব, তারপর প্রকাশশীল বড়াই, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলের ভাঙন রুখতে গেলে একটা বলিষ্ঠ সিদ্ধান্ত দ্রুত নিতে হবে।